এখন তোমার সাথে আমি এমন একটা ছোঁয়াতে যাব যেটা তুমি একেবারে না করতে পারবে না, এটা তুমি করতেই পারবে না। তুমি কিন্তু গুনগুন গান করতে, সেটা গুনগুন সবারই গান, আমাদের করতে, আমার গান, আজম ফিরোজ। আজকে তোমাকে 2 লাইন হলো করতে হবে, এটা বন্ধুত্বের খাতিরে প্লিজ, 2টি লাইন একটু করতেই হবে তোমাকে। এটা পারবে? এইটা ঠিক হবে না, তুমি করো, আমার সাথে করো, সেটা হইতে পারে। হ্যাঁ তুমি করো। সেটা হইতে পারে। দেখলি না রে, চিনলি না রে, ধরো। মুশকিল হলো আমি কোনোদিন গান গুনগুন করে গাওয়া আর গান সত্যিকার ভাবে গাওয়ার মধ্যে পার্থক্য আছে কিন্তু। সুতরাং এই ধৃষ্টতা দেখাতে চাই না আমি। ধৃষ্টতা কিছুই না, সঙ্গীতের মাঝে তুমি কিন্তু তোমার যৌবনটা পার করেছো। সঙ্গীত তোমার ভিতরে গাথা, হয়তো তুমি এখন লজ্জা পাচ্ছ আমি জানি। এই যে তুমি আমাদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছ, তোমার আগামীতে এই প্রকৃতি ও জীবন নিয়ে আরো কিছু গভীর পরিকল্পনা আছে কি? অবশ্যই অনেক কিছু করার আছে, কারণ আসলে সাবজেক্টটা কিন্তু বিশাল বিশাল একটা সাবজেক্ট, এবং মানে আমাদের তো আসলে সমস্যার অন্ত নেই। এখন এই সমস্যা কিন্তু একজনের পক্ষে সম্ভব না সমাধান করা, অথবা একটা প্রতিষ্ঠানের পক্ষেও সম্ভব না। এটাকে সবাই মিলে এগিয়ে আসলেই এর সমাধানটা সম্ভব, এবং সেই জায়গাটা তৈরি করতে হলে কিন্তু অনেক কাজ, এবং এই যে সচেতনতা বলি আমরা, এবং এই সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ। আমাদের কিন্তু আইন আছে, প্রয়োগ নাই, আইনের প্রয়োগ নাই, এবং লোকবলও নাই আমাদের এই আইনের প্রয়োগ করার জন্য। আমি 20 কোটি মানুষের মাঝে লোক নেই, লোকবল মানে আমি বলছি যে প্রাতিষ্ঠানিক, হ্যাঁ প্রতিষ্ঠানে যেই ধরনের ক্ষমতা থাকার কথা অর্থনৈতিক যে লোকবল বাড়ানোর জন্য, সেটা নেই। আর আমাদের সদিচ্ছারও অভাব আছে। আমি রিসেন্টলি এই ঈদের ছুটির সময় আমি গিয়েছিলাম সিলেটে আমি কয়েকটি জায়গায় গেলাম, এবং একটা জায়গা সম্বন্ধে বলি, সেটা হলো সাদা পাথর বলে সিলেটের ভোলাগঞ্জে একটা জায়গা আছে। সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার ট্যুরিস্ট। সেখানে ঝর্ণার মধ্যে, এটা কিন্তু মেঘালয়, মানে ভারতের মেঘালয় পাহাড়ের পাশে কিন্তু এই জায়গাটা। ওখান থেকে ঝর্ণার মাধ্যমে 7 সিস্টার ফল থেকে পাথর আসে, এবং ওইখানে ঝর্ণার একটা ধারা আছে, ওটা একটা নৈসর্গিক দৃশ্যের জায়গা। ওইখানে গিয়ে দেখি হাজার হাজার লোক। ওইখানে হেন দোকান নাই যেটা হয়নি। ওখানে কাপড় থেকে নিয়ে অন্যান্য ওই খাবারের দোকান এবং অন্যান্য নানা জিনিস ওখানে বিক্রি করা হচ্ছে, এবং একটা ডাস্টবিনও নাই যে এখানে কেউ ময়লাগুলো ফেলে। হ্যাঁ, আর আমরা যারা যাচ্ছি তারা কি করছি, ওই ঝর্ণার মধ্যে ডাবের খোসা, ওই ঝর্ণার মধ্যে চিপসের প্যাকেট, ওই ঝর্ণার মধ্যে প্লাস্টিকের বোতল, ওই ঝর্ণার মধ্যে ডায়পার, বাচ্চাদের ডায়পার পর্যন্ত ওই ঝর্ণার মধ্যে। সেখানেই কিন্তু গোসল করছে তারা। আমি না দেখে আমি খুবই মর্মাহত হলাম, এবং আমি চিন্তা করলাম যে আমরা এইটুকু কি পারি না যে এই ময়লাগুলো একটা জায়গায় ফেলতে? ঠিক আছে, ডাস্টবিন ছিল না, কিন্তু একটা জায়গায় তো ফেলতে পারতাম। অথবা আমরা কি করে ডায়পার ছুঁড়ে ফেলি ঝর্ণার পানির মধ্যে। আর এই প্লাস্টিকের বোতল, যে বোতল কিন্তু আমাদের কিন্তু বিশাল একটা ক্ষতি করছে। এটা যদিও সরকার চেষ্টা করছে, হ্যাঁ, এটা বন্ধ করার, কিন্তু রাতারাতি তার বন্ধ হবে না। প্লাস্টিকের বোতল কিন্তু প্রথমে আমরা যে ঢাকা শহরের কথা বলি কিংবা অন্য জায়গায় বলি, যে আমরা ফেলে দেই, গাড়ির জানলাটা নেমে খালি বোতলটা ফেলে দিলাম, অথবা চিপসের প্যাকেট ফেলে দিলাম, যেন রাস্তাটা আমার না, ওই জায়গাটা আমার না, আমি আমার মতো আমি চলে গেলাম। আমরা বাসার থেকেও কিন্তু জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেই নানা বর্জ্য, যেন ওই জায়গাটা অন্য কারো, সুতরাং আমার না, সুতরাং এটা কোনো দায়িত্ব আমার নাই। কিন্তু আমি কিন্তু এর মধ্যে ঘোরাঘুরি করব, কিন্তু আমি ওই রাস্তা দিয়েই যাব, ওই যে পথ দিয়েই যাব, ওই জায়গায় ব্যবহার করব। এই যে মনোবৃত্তি যে আমার ঘরটা শুধু আমার আর বাকিটা যেন আমার না, তা এই দেশটা তো আমার, এই দেশটাকে ভালো রাখতে হলে তো আমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমি যেখানে সেখানে যা খুশি ফেলতে পারি না। এবং এটার জন্য কিন্তু মানে কোনো খুব বেশি কষ্ট করার কিছু নাই, কিন্তু শুধু মানসিকতা, হ্যাঁ, শুধু মানসিকতা এবং সচেতনতা।
তো আজকে এই যে আমি প্লাস্টিক ফেলছি, এই প্লাস্টিক কোথায় যাবে? ড্রেনে যাবে, ড্রেন থেকে নদীতে, নদীর থেকে সমুদ্রে। আলটিমেটলি কি আমি কিন্তু ভাগাড়ে তৈরি করছি সব জলাশয়গুলোকে। পাশাপাশি আমি কিন্তু ওই যে মাছ, ওই যে জলজ প্রাণী, তাদের ক্ষতি করছি। কারণ আজকে কিন্তু আমাদের দেশে এই যে যত ধরনের বর্জ্য, এই বর্জ্য কিন্তু আমরা কিন্তু প্রথম কাজই হলো আমরা জলাশয়ের মধ্যে ফেলা এবং নদীতে ফেলা, সমুদ্রে ফেলা, যেন ওইখানে কোনো সমস্যা নাই ফেললে। আমরা ইভেন আমরা কিন্তু যখন কোনো প্রাণী মারা যায়, গবাদি পশু মারা যায়, সেটাকেও পানিতে ফেলে দিই কিন্তু। তো এই যে মানসিকতা, এটার থেকে যে পলিউশন হচ্ছে, এটার যে ক্ষতি হচ্ছে, এবং ওই মাছ খাচ্ছি আমরা, ওই নদী কিন্তু ব্যবহার করছি, কিন্তু আমি যদি ওইটাকে ভালো না রাখি, ওটা তো কিন্তু আমারই ক্ষতি হবে। আজকে এই যে ইন্ডাস্ট্রির যে কেমিক্যাল বর্জ্য, এই বর্জ্য যখন যাচ্ছে পানিতে, মাছগুলো মরে যাচ্ছে, প্রাণীগুলো মরে যাচ্ছে, পাশাপাশি আমরা কিন্তু যে ধরনের আমাদের পরিবেশ, সেই পরিবেশকেও শেষ করে ফেলছি। কারণ এই পলিউশন থেকেই কিন্তু নানা রোগ ছড়াবে। আজকে বায়ু দূষণ বলি, আমাদের ইট ভাটার থেকে 52 to 55% এয়ার পলিউশন হচ্ছে ইট ভাটার থেকে। ঢাকা শহরে কিন্তু সবচেয়ে বড় পলিউশন হচ্ছে ইট ভাটার থেকে। তারপরে আসছে এই যে আমাদের যানবাহনগুলো, কালো ধোঁয়া। আমরা কিন্তু 20 বছরের পুরনো আমাদের যে যানবাহনগুলো, এগুলো কিন্তু চলার কথা না, কিন্তু চলছে। এবার আসি কনস্ট্রাকশনের যেই মেটেরিয়ালগুলো রাস্তার পাশে রাখা হয় কিংবা বাড়িতে কনস্ট্রাকশনে যা রাখা হয়, সেখান থেকেও এয়ার পলিউশন হচ্ছে। তো এই যে পলিউশনের ব্যাপারটা, এটাকে রুখতে হলে কিন্তু কিছু পদক্ষেপ তো নেওয়ার ব্যাপার আছে। যদিও অনুষ্ঠানটা আমি এখন পরিবেশ প্রকৃতির দিকে চলে যাচ্ছে একেবারে, তারপরে আমি একটু বলি, সেটা হলো যে আমরা কিন্তু ব্লক করতে পারি, সিমেন্ট পাথরের ব্লক করতে পারি কিন্তু আমরা ইটের বদলে, এই মাটির ইটে কিন্তু আরেকটা ক্ষতি আছে। আমরা কিন্তু টপ সয়েল উঠিয়ে ইট বানাচ্ছি, এখন ওইটা কিন্তু পলিমাটি যে উপরে যেটা, তা সুতরাং আমি ওখান থেকে কিন্তু আমি ইট বানাচ্ছি, মাটির ক্ষতি। এবং যখনই মাটি উঠাচ্ছি ওই জায়গাটাতে কিন্তু ইসে হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে ইটের বদলে যদি আমরা ব্লকে চলে যাই, সিমেন্ট পাথরের ব্লকে চলে যাই, তাহলে কিন্তু এই পলিউশনটা কমে আসবে। আর অন্য পলিউশন যেটা, যে ট্রান্সপোর্ট পলিউশন, কনস্ট্রাকশনের পলিউশন এবং আমাদের নানা গৃহস্থালিক কারণে যে পলিউশন, কারণ আমাদের যে গ্রাম অঞ্চলে কিন্তু আমরা মাটির চুলাই ব্যবহার করি, সেখান থেকেও কিন্তু কালো ধোঁয়া হচ্ছে এবং কার্বন ইমিশন হচ্ছে। তো কার্বন ইমিশন এই কমাতে হলে, এয়ার পলিউশন কমাতে হলে কিন্তু এই জিনিসগুলোকে আস্তে 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 কিন্তু অ্যাড্রেস করতে হবে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশটা তো আমাদের, এবং এই দেশে আমরাই থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। আমরা যদি ব্যবস্থা না নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের মাপ করবে না। তারা বলবে যে আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে এই দেশটাকে। মোট কথা বলা তো যায় যে তুমি আমি কেউ কিন্তু দায়বদ্ধতা থেকে এড়াতে পারবো না। আমরা তো এই দেশেরই সন্তান এবং এই দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। শুধু আরেকজন করে দিবে কিংবা বিদেশ থেকে কেউ এসে করে দিবে তা তো না, আমাদের দেশের কাজ আমাদেরই করতে হবে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের রেসপন্সিবিলিটি, মানে নিজের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু আমরা কতটুকু বুঝি। আরেকটা জিনিস যেটা মূল্যবোধের অবক্ষয়, আমরা কিন্তু 71-এর আগের মূল্যবোধ আর আজকের মূল্যবোধ যদি টানি, তাহলে দেখব যে প্যারামিটারটা নিচের দিকে চলে গেছে। মূল্যবোধ কিন্তু এখন নাই, এখন শর্টকাটে সব অর্জন করতে চাই, শর্টকাটে পেতে চাই। মূল্যবোধ কোথায়? একটা জিনিস পেতে হলে তো আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে অর্জন করতে হবে, এবং সেটার জন্য কিছু পদ্ধতি আছে। তো সেইটা কিন্তু আমরা ফলো করছি না। বাবু, এটা করবে কে? করতে হবে আমাদেরই করতে হবে। এখন না, আমরা তো কিছু দায়িত্ব দিয়ে রেখেছি কারো কাছে। না, আমি সেটাই বলছিলাম যে সেটা হলো যে 54 বছরে পট পরিবর্তন হচ্ছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হচ্ছে না, তাই না? আমরা কিন্তু বলছি আমরা এই করব সেই করব, কিন্তু আলটিমেটলি আমরা মানসিকতার পরিবর্তন হচ্ছে না। আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা দেখছি
যে পরিবর্তন আসছে, সরকারি যে পরিবর্তনটা, সরকারের যে পরিবর্তন, কিন্তু তারপরে কি হচ্ছে, তারপরে কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গায় যেতে পারছি না। তাহলে 54 বছর ধরে যদি এই চলে, তাহলে এই দেশটা, হ্যাঁ এই দেশটা তাহলে কবে ঠিক হবে? সেই কারণেই কিন্তু আমি বলবো আমার যেমন দায়িত্ব আছে, অন্যদেরও কিন্তু দায়িত্ব, হ্যাঁ অন্যদের দায়িত্ব আছে। তো সবাই মিলেই কিন্তু করতে হবে, মানে সেটা একজনের পক্ষে কিন্তু সম্ভব না। এবং এই করাটার ভেতরে কিন্তু একটা জাগরণ দরকার, এবং এটাকে করতে হলে কিন্তু আমি বলবো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু আমি বলবো যে এই মেসেজটা দিতে হবে। এই মেসেজটা দিতে হবে, দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখতে হবে, এবং এই ভালো রাখার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। কারণ সারা পৃথিবীতে একটা জিনিস কিন্তু আমি সবসময় লক্ষ্য করি যে পরিবর্তন এনেছে কিন্তু তরুণরা, এবং তরুণরাই কিন্তু সবসময় পরিবর্তন এনেছে। কিন্তু তরুণদের যদি প্রপারলি গাইড না করা হয়, তাহলে কিন্তু তরুণরা কিন্তু বিপদে যাবে। 71-এ আজকে যখন আমি চিন্তা করি যে আমি ক্লাস 9-এ পড়তাম, যখন আমি মুক্তিযুদ্ধে যাই 71-এ, সেই সময় জাগরণটা ছিল কিন্তু দেশটাকে স্বাধীন করতে হবে এবং পাকিস্তানি আর্মির থেকে মুক্ত করতে হবে দেশটাকে। পাশাপাশি আরেকটা জিনিস ছিল সেটা ছিল যে এইভাবে আমাদের লোকজনকে মেরে ফেলছে, সেটা কিন্তু বন্ধ করতে হবে। সেটাকে বন্ধ করতে হলে আমাদের কিন্তু সবাইকে এক হইতে হবে। এবং এই যে এক হওয়াটা, আর সেই সময় যে শুধু যে আর্মি কিংবা আইন রক্ষাকারী সংস্থা কিংবা নেভি কিংবা এয়ারফোর্স তারাই যে শুধু যুদ্ধ করেছে তা না, তো এটা সাধারণ জনগণ কিন্তু এটার সাথে। এক্ষেত্রে আমিও একটা কথা বলতে চাই দর্শকদের, আজকে যার সাথে আমি কথা বলছি, যাকে দেখছেন, সে কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধাদের একজন। আমি জানি তুমি এই দেশ স্বাধীনতার পিছিয়ে তোমার অনেক অবদান, তুমি কষ্ট করেছো, যুদ্ধক্ষেত্রগুলো যুদ্ধ করেছো, তাই আজকে তুমি এর মর্মটা বুঝতে পারছো। এখন এই যে কষ্টের মধ্যে তুমি যে নিজেকে, এই যে আমার যেমন মনে হচ্ছে যখন তুমি কথা বলছো যে আমি তোমার একটা মোটিভেশনাল লেকচার শুনছি, আচ্ছা এটাকে আরো বিস্তৃতি করা যায় না? তুমি লেকচার সাপোজ দিচ্ছ, আরো আছে, এটাকে করা যায় না? না, আমি বলছি যে আমাদের দেশে কিন্তু অনেক জ্ঞানী গুণী লোক আছে, কিন্তু তারা এগিয়ে আসছে না সেভাবে। তাদের এগিয়ে আসতে হবে। কারণ আমি যেটা বলছি যে যারা তরুণ, তাদের কিন্তু অভিজ্ঞতার অভাব, তারা কিন্তু অভিজ্ঞতার অভাব। সুতরাং এই জায়গাটাকে কিন্তু যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে কিন্তু যারা অভিজ্ঞ এবং যারা জ্ঞানীগুণী তাদের এগিয়ে আসতে হবে। এবং তারা কিন্তু যদি এই জায়গাটা না এগিয়ে আসে, তাহলে কিন্তু এই দেশের পরিবর্তন ওই জায়গায় যাবে না। তারপরে বাবু তুমি কতটা আশাবাদী? আমি অবশ্যই আশাবাদী। কারণ আমি আশাবাদী কেন, যখন দেখি আমেরিকার হিস্ট্রি, যখন দেখি আমি অস্ট্রেলিয়ার হিস্ট্রি কিংবা অন্য দেশের হিস্ট্রি, সেই হিস্ট্রিগুলো যখন দেখি, তারাও কিন্তু অনেক সময় লেগেছে আজকের পর্যায়ে আসতে। তো সুতরাং আমরাও পারবো না তা না, আমরা অবশ্যই পারবো, কিন্তু আমি দেখে যেতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু পারতে হবে, পারতে হবে। আমার একটাই হলো যে আমি যেটুকু পারি সেটা আমার করা উচিত, সেটা আমি যদি বলি বাবু তুমি 3টা চারিত্রিক গুণ সম্পর্কে আমাদেরকে বলো, এই 3টা থাকলে বা অর্জন করতে পারি, অবশ্যই আমরা আগামীতে পথ পাবো। আমার প্রথম কথা হলো আমাদের মানসিকতার পরিবর্তন আসতে হবে। এবং এই যে আমরা একটা জিনিস ঢুকে গেছে আমাদের মাথার মধ্যে যে কিভাবে দ্রুত আমি অর্থনৈতিকভাবে কিছু পেতে পারি, স্বাবলম্বী হতে পারি, কিংবা স্বাবলম্বী অবশ্য ভালো অর্থে, কিন্তু অর্থনৈতিকভাবে কীভাবে শর্টকাটে আমি কিছু অর্জন করতে পারি কিংবা আমি লাভবান হতে পারি, এই মানসিকতা চেঞ্জ করতে হবে। বা এককভাবে অনেক পেতে চাওয়াটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং শর্টকাটে। আরেকটি জিনিস সেটা হলো যে পড়ালেখার বিকল্প নাই, শিক্ষার বিকল্প নাই, এবং এডুকেশনটাকে কিন্তু আমাদের ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। আজকে কয় % এডুকেটেড লোক বাংলাদেশে? যখনই শিক্ষাগত যোগ্যতা থাকবে মানুষের, তার কিন্তু চিন্তা শক্তিটাও ডিফারেন্ট হবে এবং মানসিকতাও কিন্তু চেঞ্জ হবে যখন সারা বাংলাদেশের লোক শিক্ষিত হবে। আজকে যখন দেখি শ্রীলঙ্কার দিকে
শ্রীলঙ্কার কিন্তু এডুকেশনের ব্যাপারটা কিন্তু আপামর জনসাধারণ এডুকেটেড। এই যে এডুকেটেড জনসংখ্যার একটা বিশাল সংখ্যা, তাতে গিয়ে কিন্তু তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। শ্রীলঙ্কায় কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে অনেক গন্ডগোল হলো সরকারি ব্যাপারে, আবার তারা কিন্তু একটা সময় ঠান্ডা হয়ে গিয়ে পুরো দেশটাকে আবার অর্গানাইজ করলো, হ্যাঁ অর্গানাইজ করলো। এই জায়গাটাই কিন্তু দরকার। যখনই মানুষ শিক্ষিত হবে তাদের কিন্তু চিন্তা শক্তিটাও ডিফারেন্ট হবে, তাদের মানসিকতাও চেঞ্জ হবে। আজকে অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলাদেশে, 100-এর মতো আমার ধারণা প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু রিয়েল শিক্ষা কোথায় হচ্ছে, তাই না? রিয়েল শিক্ষাটা কোথায়? আর আরেকটি হলো বাসার থেকে শিক্ষা। আমাদের বাবা মা কিংবা আমাদের গার্জিয়ান যারা আছে, আমাদের অভিভাবক আছে, তারা কিভাবে আমাদের শেখাচ্ছে, তাদেরও দায়িত্ব আছে। জাতিকে গঠন করতে হলে কিন্তু আমাদের ভালো লোকের দরকার, ভালো মানসিকতার লোকের দরকার। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এর সাথে আমি বলবো দেশের যে রাজনৈতিক অবস্থা সেটাও কিন্তু স্থিতিশীল অবস্থায় আসতে হবে। এবং সেই জায়গায় কিন্তু আমরা যদি যারা ভালো মানুষ, যারা বুদ্ধিমান কিংবা যাদের করার ক্ষমতা আছে, তাদেরই কিন্তু আসা উচিত এই জায়গাগুলোতে। রাজনীতিতে কিন্তু যখনই আমরা অভিজ্ঞ লোক এবং যারা বোঝে এই নানা বিষয়, তাদেরই কিন্তু আসা উচিত, তাদেরই কিন্তু এই রাজনীতিতে থাকা উচিত, এবং সরকারে অথবা সরকারের বাইরে থেকে তাদের ভূমিকা তারা যেন রাখে, সেই চেষ্টাটাও কিন্তু দরকার, এবং সেটা করাও খুবই জরুরি। এখন এই যে নানা ধরনের আলোচনা করি এবং নানা ধরনের তর্ক বিতর্ক করি, আমাদের মনে যেন সহনশীলতাও থাকে। এই সহনশীলতা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। এক্স্যাক্টলি, ধৈর্যশীলতা, হ্যাঁ, সহনশীলতা। এনিওয়ে বাবু, আজকে এই যে তোমার যে মন মানসিকতা, তোমাকে ছোট্ট একটি ধন্যবাদ দিয়ে কী হবে, অনেক অনেক বড় অভিনন্দন এবং শুভেচ্ছা পাওয়ার জায়গা তোমার তৈরি হয়ে গেছে। আমরা দোয়া করি তুমি আরও অনেক কিছু করো। অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমি শুধু একটা শেষ কথা বলতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু করার ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে এগিয়ে আসতে হবে। বাহ, শেষ যে কথাটা তুমি বললে, সব কিছুর সঙ্গে মায়া মমতা মিশিয়ে নিজের আত্মাকে ঢেলে দিলে যে অর্জন আমরা করতে পারবো, এর চেয়ে বড় আর কি হতে পারে? আসলে একটা কথা তো সত্যি যে দেশটা তো আমাদের, এবং এই দেশটাকে ভালোবেসে যদি কিছু করি, সেটাই কিন্তু আলটিমেটলি আমার এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের দেশের জন্য একটা বিশাল কাজ হবে। অ্যাবসলিউটলি। দর্শকবৃন্দ, আপনারা তো দেখলেন, শুনলেন, বুঝলেন। আমি তো খুবই মোটিভেটেড আজকে, এবং এত বছরের পুরনো বন্ধু, তার মুখে আজকে এসে আমি এত সুন্দর সুন্দর বাক্য শুনবো যেগুলো আমার জীবনে কাজে দিতে পারে। আজকে আমি নিজেই গ্রামে থাকি, আমি আরও বেশি মোটিভেটেড হলাম। বাবু আজকে তার কথা বলে গেল, আমরা শুনলাম, কিন্তু শুনলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে সে যেমন কিছু করছে। আসুন আমরা সবাই মিলে এই প্রকৃতিকে গড়ে তুলি। আমাদের এই প্রাকৃতিক জীবনে সব কিছু দরকার। বাবু বলল না যে বাসার পরিবার থেকে শিক্ষাটা নিতে হবে, দেশের শিক্ষা খাতকে গুরুত্বপূর্ণ রাখতে হবে, মন মানসিকতা ঠিক করতে হবে। আসুন সবাই মিলে একযোগে আমরা যদি এই প্রকৃতিকে সঠিক পথে আমাদের মাঝে নিয়ে আসতে পারি, নিশ্চয়ই বাংলাদেশ আরো জলজল করবে। সবাইকে শুভেচ্ছা। তোর তরে হায় মন উড়ে যা, তুই সে থাকিস দূরে।